আলোচ্য বিষয় দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা। আজকের আলোচ্য বিষয় দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা। গত জুমার আগের জুমায় আমি আলোচনা শুরু করেছিলাম। প্রেক্ষাপট ছিল এটাই যে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে রমজান পরবর্তীতে বছর শুরু হয়। এই সময় এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের সন্তানকে দিনদার বানাতে, মানুষ বানাতে, সন্তানকে সম্পদে পরিণত করতে, পরকালে এই সন্তান যেন পিতামাতার নাজাতের কারণ হয়, এই জন্য নিজেদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় ভর্তি করে থাকে। মোহতারাম হাজিরিন, এই 15 দিনে আমাদের সমাজের যেই পরিস্থিতি দেখলাম, গত জুমার আগের জুমা এই বিষয়টা আলোচনা করেছিলাম, তখন এক সিজনারির মনে হয়েছিল যে এটা তো বছরের রমজানের পরে শাওয়াল মাস আলোচনা করতে হয়, কিন্তু এই বিগত 15 দিনের অবস্থা দাঁড়ালো যে এখন এই আলোচনাটা ফরজ আমাদের সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে। যাই হোক মোহতারাম হাজিরিন, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদের সামনে বর্তমান সমাজের একটা চিত্রকে তুলে ধরার জন্য। আপনারাই বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের সমাজে এই কওমি মাদ্রাসার শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষার প্রয়োজন কতটুকু। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম এই দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তার ব্যাপারে যদি কথা বলতে হবে যে মানব সৃষ্টির লক্ষ্য আর উদ্দেশ্য হলো ইহকালীন জিন্দিগিকে আল্লাহর বিধান ও রসুলের তরিকায় পরিচালিত করে পরকালীন সফলতাকে নিশ্চিত করা। দ্বীনি শিক্ষার মূল প্রয়োজনীয়তাটাই হলো যে মানব সৃষ্টির যে লক্ষ্য আর উদ্দেশ্য, এটাকে সফল করতে হলে ইহকালীন জিন্দিগিকে আল্লাহর বিধান ও রসুলের তরিকা মতে পরিচালিত করে পরকালীন জিন্দিগির সফলতাকে নিশ্চিত করা। পরকালীন জিন্দিগির সফলতাকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে কওমি মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নেই। মুহতারাম হাজিরিন, সমাজের যেই অবক্ষয় চারিত্রিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, এই সব দিক বিবেচনা করলে আপনার বর্তমান সময়ে কওমি মাদ্রাসার শিক্ষাটা হলো আপনি বেঁচে থাকার জন্য অক্সিজেন যেরকম প্রয়োজন, কওমি মাদ্রাসা শিক্ষা ঠিক তেমনই প্রয়োজন। যদি এই শিক্ষা বন্ধ হয়ে যায়, যদি এই শিক্ষা সমাজের মধ্যে আরো ব্যাপক আকারে পরিচালিত না হয়, আগামী কয়েক প্রজন্মের পরে এই সমাজের মধ্যে আর মানুষ বসবাস করতে পারবে না। তার বাস্তব চিত্র যদি ধরে তুলি আপনাদের সামনে, মাদক এবং নেশামুক্ত সমাজ গড়তে হলে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক এবং নেশা এটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে? গত সপ্তাহে দেখলাম না, এই সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছোট বাচ্চারা, মেয়েরা ডেন্ডি খাইতেছে, পলিথিনের ভিতরে নেশা বস্তু ঢুকাইয়া একটা গাছের নিচে দাঁড়িয়ে পলিথিন থেকে একটা ছোট মেয়ে আর একটা ছেলে আপনার নেশা করতেছে। সাংবাদিক যাইয়া জিজ্ঞাসা করলো, এই তোমরা নেশা করো কেন এখানে? সাংবাদিককে বলতেছে, তোর বাপের টাকাটা নেশা করি। তোরা তো রাস্তাঘাটে ভিক্ষা করস, মানুষের কাছ থেকে সহযোগিতা নেস, তা মানুষের কাছ থেকে ভিক্ষা করে তোদের কি এই কাজ নেশা করা? বলে তোর কাছ থেকে নিছি। সাংবাদিককে জিজ্ঞাসা করে, আমি কি তোর কাছ থেকে নিছি? অর্থাৎ ওপেন এইভাবে সে নেশা করতেছে। এটাকে প্রতিরোধ করা, এটাকে বন্ধ করা কার্যকরী কোনো ব্যবস্থা আমাদের সমাজে এখনো নেই। কেন নেই? আরো অনেক আগে, প্রায় বছরখানেক হয়ে যাবে, এই ইউনুসের জমানায় এক মেয়ে নেশাখোর মাদক পাচারী, ওকে পুলিশরা অ্যারেস্ট করছে যে তোর কাছে মাদক আছে, তুই মাদকের ব্যবসা করস। পুলিশ জিজ্ঞেস করছে, এটা কতদিন ধরে করস আর কতদিন করবে? ওই মেয়ে বলেছিল, অনেক দিন ধরে করতেছি, এবং যতদিন আমাদের সমাজের, এদেশের পুলিশের চরিত্র পরিবর্তন না হবে ততদিন আমার এই ব্যবসা চলবে। আমি কি বুঝাইতে পারলাম কথাটা আপনাদেরকে? স্পষ্ট সাংবাদিকদের সামনে, প্রশাসনের লোকের সামনে তার বক্তব্য হলো,
যতদিন পর্যন্ত আমাদের এদেশের পুলিশের চরিত্র পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এদেশে আমার নেশার ব্যবসা চলবে। সমাজের সব পুলিশ খারাপ না, প্রশাসনের সব লোক খারাপ না, ভালো লোকও আছে। তার আরেকটা ভালো লোকের প্রমাণ হলো, গতকালকে আমি মোটর সাইকেল নিয়ে উত্তরা গেছিলাম আমার ছোট মেয়েকে আনার জন্য। রাস্তায় যানজট, বাসে উঠতে পারে না, মানে বাধ্য হয়ে মোটর সাইকেল নিয়ে গেছি। আসার সময় বুটবাজারের একটু আগে ভিআইপি রুট লেন যেটা, ওইখানে আমি গাড়ি চালাই দিয়েছি, আমার মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে। এর আগে কখনো 19 সালে গাড়ি কিনছি, কোনোদিন হঠাৎ করে এভাবে গাড়ি বন্ধ হয়নি। ছোট মেয়ে আমার সাথে, সামনে পিছনে ডানে বামে গাড়ি, একটা বিব্রতকর পরিস্থিতি যা হতে পারে। তো যাই হোক, ওইখান থেকে কোনো মতে গাড়ি ধাক্কা এনে একটা সাইড করলাম। ট্রাফিক পুলিশ এসে আমাকে আটকালো। কি হয়েছে, আপনার কি সমস্যা? স্বাভাবিক মতেই আমাদের ধারণা হলো ট্রাফিক পুলিশ যেহেতু আটকাইছে আমাকে জরিমানা করবে, হয়রানি করবে, লাইসেন্স চাইবো, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, এন তেন অনেক কিছু করব। দেখুন, মানে মানুষ, ভালো মানুষও আছে। উনি আমার গাড়িটা হাতে নিল, অনেকক্ষণ চেষ্টা করলো চালানোর জন্য। উনি নিজ হাতে গাড়ির ফ্ল্যাগটা খুললো, মুছলো, পরিষ্কার করলো, পারতেছে না। আরেকজন প্রাইভেট কারের ড্রাইভারকে ডেকে আনলো, এদিকে আসো, হুজুরের গাড়িটা নষ্ট হয়ে গেছে, দেখো তুমি একটু ঠিক করে দিতে পারো কিনা। পারলো না। পরে শেষে কোথায় এখানে গ্যারেজ আছে সে খোঁজ নিল, খোঁজ নিয়ে সামনে পিছনের গাড়িকে ব্যারিকেড দিয়ে আমাকে রাস্তা পার করার একটা ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সমাজে ভালো লোকও আছে, সবাই একেবারে খারাপ না। কিন্তু অধিকাংশ হলো, এই সমাজের মধ্যে অধিকাংশ হলো এরা লাইসেন্সধারী সন্ত্রাসী থাকে। মুহতারাম হাজিরিন, এই মাদক এটা কতটা ভয়ঙ্কর। প্রথমত হলো একটা ব্যক্তি জীবনটাকে নষ্ট করে দেয়। অনেকেই পরকালের ব্যাপারে এটা শাস্তি হবে, যেই ব্যক্তি দুনিয়াতে মাদক মদ পান করবে, কিয়ামতের ময়দানে জান্নাত থেকে সে যে শরাব, জান্নাতি যে শরবত, এটা তার কপালে জুটবেন, এটা তার জন্য হারাম হয়ে যাবে। মুদবিনুল খমর, নেশাকারী ব্যক্তি ওই অবস্থায় যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, নেশা করা থাকে, তওবা না করে, তাহলে তার ইমানি মৃত্যু নসিব হবে না। মৃত্যু ইমানি নসিব হবে না, পরকালে জান্নাত পাবে না। এটা মনে করেন বাকি, এটা বিশ্বাস করলাম না, এটা আমার প্রয়োজন নেই। কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে এই নেশাখুরদের যে কঠিন অবস্থা, সর্বপ্রথম হলো ওই ব্যক্তির জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। আমরা ছোটখাটো মানুষ, আমাদের কাছে কত গার্জিয়ান এসে কান্নাকাটি করে, হাই হুতাশ করে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলে, আমার সন্তান তো নেশাখোর হয়ে গেছে। ওই জায়গা থেকে আমি কিভাবে বের করবো, আমাদের একটা পন্থা বলে দিন। অবাক হয়ে যাবেন, সমাজের এলিট শ্রেণীর মানুষ, কত শিক্ষিত পরিবারের লোক, টাকা অর্থওয়ালা লোক, এর সন্তান কখন নেশাখোর হয়ে গেছে বাবাও জানে না, পরিবার কেউ জানে না। কিছুদিন পরে এসে বাবার সাথে বেয়াদবি করতেছে, মার সাথে খারাপ আচরণ করেছে। এগুলো ঘটনা তো আপনারা শুনেছেন। এক বাবা কুড়াল দিয়ে কুপিয়ে তার সন্তানকে মেরে এরপরে আদালতে চলে গেছে যে আমি আমার সন্তানকে কুপিয়ে হত্যা করে এসেছি, আমাকে অ্যারেস্ট করেন। আদালত প্রশাসন জিজ্ঞাসা করলো, আপনার সন্তানকে, নিজ সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করতে পারে একজন বাবা? এটা তো বিশ্বাসই করা যায় না। কেন আপনি আপনার সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন? তখন ওই বৃদ্ধ বাবা বলেছিল, আমার সন্তান নেশার টাকার জন্য তার মাকে গালিগালাজ করে, তার মাকে মারধর করে, আমার সাথেও দুর্ব্যবহার করে। তার এই দুর্ব্যবহার থেকে নিজেকে বাঁচানোর জন্য আর কোনো ব্যবস্থা ছিল না তাকে হত্যা করা ছাড়া। আপনি বলুন, একজন বাবা নিজ সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করতে পারে কোন পর্যায়ে গেলে? এরকম অহরহর ঘটনা ঘটতেছে। গত কিছুদিন আগে আরেক ঘটনা ছিল এরকম, যে নিজ সন্তান তার বাবাকে হত্যা করে ঘরের ভিতরে মাটির মধ্যে পুঁতে রেখে সব কিছু বিধি ঠিক করে তার বোনের বাসায় চলে গেছে। বোনের বাসায় চলে গেছে। এখন তার বোন পরের দিন সকালবেলা ঘরে আসছে, তার বাবাকে খুঁজে পাচ্ছে না। ওই ছেলেও তার বাবাকে খুঁজতেছে, তার বোনও তার বাবাকে খুঁজতেছে, আত্মীয় স্বজন। পরিশেষে ঘরের ভিতর যাইয়া ঘরের বিট দেখে তাদের কাছে সন্দেহ হলো। খোঁড়াখুড়ি করার পরে বের হয়ে আসলো, নিজ সন্তান তার বাবাকে ঘরের ভিতর পুঁতে রেখেছে। কারণ সেই সন্তান ছিল মাদকাসক্ত, নেশাগ্রস্ত, সেই সন্তানকে নষ্ট করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আপনি যদি আপনার সন্তানকে, এই পরিবার, এই সমাজকে মাদক থেকে বাঁচাতে চান, স্পষ্ট কথা হলো, এবং এটাই বাস্তবতা, এই কওমি মাদ্রাসার শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নেই। যে নেশা করতেছে
ওর চেহারাটা দেখবেন একেবারে কিভাবে ভেঙে তছনছ হয়ে গেছে, চোখগুলো গর্তের ভিতর চলে গেছে। ওর চেহারার দিকে তাকালে আরেকজন মানুষ অস্বাভাবিক অবস্থাটা বুঝতে পারে। নিজ বিবাহ শাদী করলে সংসার টিকে না, বাবা মার সংসারকে তছনছ করে দেয়, সমাজটাকে একবারে তছনছ করে দেয়। কি অবস্থা হয়? ওই যে গতকালকে আমার ছোট ভাইয়ের বাসায় চুরি হয়েছে, গতকালকের আগের দিন। চুরি কি করছে? ওই বাহিরের পাক শাক করে কিছু হাড়ি পাতিল, হালকা পাত্রা হালি পাতিল পাক শাকের, এগুলি পাক করে রেখে দিয়েছে। এক গাছ দেওয়া উপরে উঠে এগুলো নিয়ে গেছে। আরেকদিন কে বললো এখানে চুরি হয়েছে, ঘর থেকে ফ্যানটার হাড়ি পাতিল সব নিয়ে গেছে গা। এই ধরনের চুর যারা মসজিদের দান বাক্স ভাঙে, হাড়ি পাতিল নিয়ে যায়, শতকরা 98% যে দেখবেন এরা নেশাখোর। এরা যখন নেশার টাকা কোথাও খুঁজে পাচ্ছে না, তখনই কিভাবে নেশার টাকা জোগাবে এর ব্যবস্থা করার জন্য এই অবস্থা করতেছে। ঠিক কিনা বলুন মুহতারাম হাজিরিন? আজকে যদি আমরা আমাদের সমাজের, আমাদের এই আগামী প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি শিক্ষা দিবেন। আর কিছু হোক না হোক, আমরা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই কথা বলতে পারি, আমাদের কওমি মাদ্রাসায় বারান্দায় যারা হাঁটাচলা করেছে, 1 বছর 2 বছর যারা লেখাপড়া করেছে, এমন সন্তানকে কেউ কোনোদিন দেখাতে পারবেন না এরা মদ পান করতেছে, নেশা করতেছে, নেশাখোর হয়ে গেছে। কারণ কোরআন হাদিসের শিক্ষা সামান্যতম নূর যেই সন্তানের অন্তরের মধ্যে ঢুকেছে, ওই সন্তান কখনো আর নেশাখোর হতে পারে না। প্রিয় হাজিরিন, নেশার কথা যখন বলতেছি তখনই এই মাদকের নেশার সাথে সাথে মোবাইলের নেশার কথা চলে আসে। মাদকের নেশার কথার সাথে সাথে মোবাইলের নেশার কথা চলে আসে। এই মোবাইল একজন মানুষের জীবনটাকে কত নষ্ট করে, বিশেষ করে সন্তানদেরকে কতটা নষ্ট করে, এটা আমার মনে হয় আমার চেয়ে বেশি ভালো অন্য কেউ জানে না। গতকালকের আগের দিন আমি এক ক্লাস থেকে বের হয়েছি, এক গার্জিয়ান আসছে তার ছাত্র নিয়ে। তার পোশাক, অজা কাতা চুল, দাড়ি, পোশাক দেখে আমার মাদ্রাসায় আমাদের এখানে রাখার মতো না। আমি প্রথমে তাকে বাদ করে দেব, গার্জিয়ানকে বলতেছেন আপনার সন্তান রাখবো না। ইতিমধ্যে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছে, ভর্তির কাছাকাছি চলে আসছে। আমার উদ্দেশ্য এই নয় যে তাকে মাদ্রাসায় নিবই না, এটা নয়, কিন্তু আমার উদ্দেশ্য হলো তাকে একটু টাইট করে নিব। ওই ছেলেটা একটু দূরে গেছে, বাবাটা কেঁদে দিছে। সন্তানের যে বাবা আসছে, বাবাটা কেঁদে দিছে। আমি বললাম আপনার সন্তানের যেই লেবাস, পোশাক পরিচ্ছদ, তার যে অবয়ব দেখতেছি, সে তো স্বাভাবিক মতো না, আমি তাকে মাদ্রাসায় নিব কি করে? বাবা কেঁদে দিছে, হাত ধরে ফেলছে, মোবাইলটা পকেট থেকে বের করে বলছে আমার সন্তানকে এই মোবাইল ধ্বংস করে দিয়েছে। মোবাইলটা পকেট থেকে বের করে বাবা কেঁদে দিয়েছে, আর এই কথা বলছে আমার সন্তানকে এই মোবাইল আমার সন্তানকে নষ্ট করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই ইলেকট্রনিক এই ডিভাইস, মোবাইল, কম্পিউটার, এরপরে টিভি আর এই সমস্ত জিনিস আমাদের সমাজকে মাদক যতটা ক্ষতি করেছে, তার চেয়ে আরো অনেক ভয়ানক অবস্থায় চলে গেছে। বিশেষ করে আপনার পুরনো সাইটগুলো দেখা, নেগেটিভ যে জিনিসগুলো, এগুলির মধ্যে উঠতি বয়স ছেলেদের মনোসংযোগকে কেড়ে নেওয়া, এটা অতটা সেভে ওরা করতে পারতেছে, এতটা নিরাপদে করতে পারতেছে, যতদিন পর্যন্ত এটার মানে কুফলটা তার চেহারায় আর চরিত্রে বেশি না ওঠে, এর আগে কোনো সন্তান কোন অবস্থায় আছে গার্জিয়ান অনুভব করতে পারে না। গার্জিয়ান অনুভব করতে পারে না, ঘরের ভিতরে মোবাইল নিয়ে বসে আছে আর ওই অবস্থা দেখতেছে। বাবা মা তো জানে সে ভালোই লেখাপড়া করতেছে, আর যখন লেখাপড়ার নামে যে অনলাইনে ক্লাস হবে, সন্তানের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হয়, তখন তো সন্তানকে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আরো এক ধাপ আগিয়ে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আজকে যদি আমাদের সমাজকে এই মারাত্মক ব্যাধি থেকে বাঁচাতে হয়, কওমি মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। প্রিয় হাজিরিন, যখনই শিশুদের কথা বলা হয় তখনই চলে আসে কিশোর গ্যাংয়ের কথা। কিশোর গ্যাং, অন্ধকার এই জীবন আজকে আপনার কতটা ভয়ঙ্কর হয়েছে। ছোট ছোট বাচ্চারা, ওরা আপনার একজনকে হত্যা করতে হবে, নিজেদের বন্ধু বান্ধবের ভিতরে কোনো একজনের উপর মারপিট করতে হবে, শিশু কিশোর, এটা তাদের আয়ত্তে চলে আসছে। এটার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের এদেশের অপসংস্কৃতি। এই যে ছোট ছোট বাচ্চারা, কাউকে হত্যা করতে হবে, কারোর সাথে বিরোধ হলে পরে
তার উপর প্রতিশোধ নিতে হবে, কয়েকজন মিলে একজনকে গুম করতে হবে। এই যে অবস্থাটা, এটার শিক্ষা হয়েছে আমাদের সমাজের মধ্যে যে ফিল্ম দেখা হয়, সিনেমা দেখা হয়, দেশীয় বিদেশি, হলিউড, বলিউড, ঢালিউড, যেই সিনেমাগুলো চলে, ওই সিনেমা থেকে আমাদের সমাজের সন্তানরা শিক্ষা করে। ঠিক কিনা বলুন? আমাদের এদেশের অপসংস্কৃতি, এই যে লাখ লাখ টাকা, কথায় কথা মনে পড়ে, কি আর বলবো, আমাদের প্রধানমন্ত্রীও যা সিনেমা দেখতো। এদেশের জনগণ তেলের জন্য হাহাকার করতেছে, এদেশের জনগণ চিকিৎসার জন্য এদেশের ব্যবস্থা পাচ্ছে না, আর তারা আমোদ ফুর্তি করার জন্য নিজের মেয়েকে নেয় সিনেমা দেখার জন্য। আমার প্রধানমন্ত্রীর কাছে জানতে ইচ্ছে করে, তুমি সিনেমা দেখে কি শিক্ষা অর্জন করেছো, জাতিকে তুমি কি মেসেজ দিয়েছো? আজকে দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে সে কখনো সিনেমা দেখতে যেতে পারে না, কারণ আমাদের দেশের সিনেমা আমাদের সমাজকে ভালো কিছু শিক্ষা দেয় না। আমাদের এদেশের সিনেমা জগৎ আমাদের সন্তানকে শিক্ষা দিয়েছে ছেলে মেয়ে কিভাবে প্রেম করতে হবে, অবৈধ সম্পর্ক বাবা মার বিরুদ্ধাচরণ করে কিভাবে সমাজে প্রতিষ্ঠা করতে হবে, নেশা কিভাবে করতে হবে, চাঁদাবাজি কিভাবে করতে হবে, মানুষকে কিভাবে খুন করতে হবে। আজকের সিনেমা জগৎ এটাই শিক্ষা দেয়। আজকে তেলের জন্য হাহাকার মানুষের মাঝে, তোমরা ব্যর্থ। তোমরা সরকার আসার পরে এদেশের মানুষ তেল পাইতেছে না, অন্য সব দেশের মধ্যে তেলের ভালো ব্যবস্থা আছে। আমাদের এদেশে কোন সিন্ডিকেটের হাতে তেল আটকে রেখেছো তোমরা? আমাদের সমাজকে ভালো করতে হলে দিনই শিক্ষার কোনো বিকল্প নয়। আজকে আমাদের প্রধানমন্ত্রী, এটা তো খুব ভালো লেগেছিল, অনেকটা সময় পার হওয়ার পরে নারী নেতৃত্ব থেকে মুসলিম সমাজ বের হয়ে আসার একটা সুযোগ পেয়েছিল। আজকে তারেক রহমানের যদি সত্যিকার অর্থে এই এলমেদিনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, কওমি মাদ্রাসার শিক্ষা থাকতো, তাহলে সমাজের চিত্রটা আরো ভিন্ন হয়ে যেত। ঠিক কিনা বলুন? কাজেই সমাজের একেবারে উচ্চ স্তর থেকে নিয়ে নিম্ন স্তর পর্যন্ত প্রতিটি পর্যায়ে যদি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থাকে, দ্বীনি শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে এই সমাজ বসবাসের উপযোগী থাকবে। আর না হয় এই সমাজ বসবাসের উপযোগী থাকবে না, একটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। যাই হোক মুহতারাম হাজিরিন, এই কিশোর গ্যাং থেকে যদি আমাদের বাঁচতে হয়, কিশোর গ্যাং থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের শিশু কিশোরদেরকে কওমি মাদ্রাসার শিক্ষার বিকল্প কোনো ব্যবস্থা নেই, কোনো বিকল্প ব্যবস্থা নেই। কতটা ভয়ানক হয়ে গেছে, সামান্যতম একটা এরিয়ার মধ্যে ছোট শিশুরা তারা বসবাস করতেছে, ওই জায়গার মধ্যে তারা অন্ধকার জগতের মধ্যে চলে যাইতেছে। কোনো বাবা মা চাই না যে আমার শিশু সন্তান, আমার উঠতি বয়সের এই সন্তান এভাবে চরিত্রের অবক্ষয় হোক, কোনো বাবা মাই চাই না। কিন্তু ওই যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে ভালোভাবে পরামর্শ করে নাই, ভালো জনদের সাথে ভালো বিবেচনা করে নাই, যেই কারণে এই অবস্থা হয়েছে। ওই জায়গা থেকে আমাদের সমাজকে মুক্তি দিতে হলে কওমি মাদ্রাসা শিক্ষার কোনো ব্যবস্থা নেই। চাঁদাবাজদের কথা বলবেন, আমাদের এই সমাজকে যদি চাঁদাবাজ মুক্ত করতে হয়, তাহলে কওমি শিক্ষার কোনো ব্যবস্থা নেই। কওমি শিক্ষায় চাঁদাবাজ থেকে এই সমাজকে কিভাবে রক্ষা করবে? হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে কোনো একজন মানুষ আল্লাহ তাআলার দরবারে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের স্পষ্ট জবাব দিতে না পারবে, সৎ উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক কদম হেলার কোনো সুযোগ নেই। এর অর্থ হলো 5টা প্রশ্নের স্পষ্ট জবাব যদি দিতে পারে, সন্তুষ্টজনক উত্তর যদি দিতে পারে, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। আর যদি 5টা প্রশ্নের সন্তুষ্টজনক উত্তর দিতে না পারে, তার ঠিকানা হবে জাহান্নাম। ওই 5টা প্রশ্ন কি? 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন হলো এরকম। প্রথম হলো যে তোমার জীবনকে কোথায় খরচ করেছো, যৌবনকালকে কোথায় খরচ করেছো। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো তুমি মাল কোন জায়গা থেকে কামাই করেছো। চতুর্থ নাম্বার প্রশ্ন হলো তুমি মাল কোথায় খরচ করেছো। তুমি মাল কোন জায়গা থেকে কামাই করেছো, মাল কোথায় খরচ করেছো, এই 2 প্রশ্ন। আর শেষ প্রশ্ন হলো তুমি যা জেনেছিলে ওই অনুযায়ী আমল করেছিলে কিনা। মুহতারাম হাজিরিন, আপনারা বলুন, অর্থ সম্পদ অসৎ উপায়ে কামাই করলে যেমন জীবনের শান্তি থাকে না, পরিবারের শান্তি থাকে না, এটাই হলো স্বাভাবিক। এটা ভিন্ন কথা। মূল কথা হলো অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা, বুক করা, নিয়ে আসা, এটা সম্পূর্ণ হারাম। যদি একজন মানুষের অন্তরের মধ্যে এই কথাটা বদ্ধপরিমল হয়, আর সে জানে কারো সম্পদ অন্যায়ভাবে নেওয়া যায় না, তাহলে এদেশের থেকে চাঁদাবাজ বন্ধ হয়ে যাবে।
ঠিক কিনা বলুন? আমাদের সমাজের অবস্থাটা এখনো এরকম, যখন যেই সরকার আসে আর ওই সরকারের সামান্যতম যে সাপোর্ট করে সেও রাস্তায় নেমে যায়। অধিকাংশ সময় দেখা যায় চাঁদাবাজের মধ্যে এরা জড়িত হয়ে গেছে। প্রশাসনের লোক, ওদের অবস্থাটা এরকম হয়ে গেছে, যখন যারা ক্ষমতায় থাকবে তাদেরকে সারসার করবে, তাদের সাথে একটা সম্পর্ক কায়েম করবে, বাস এদেশের মধ্যে চাঁদাবাজি চলতে থাকবে। মোহতারাম হাজিরিন, ওই চাঁদাবাজির লম্বা ইতিহাস বলে সময় নষ্ট করা যাবে না। শুধু এটুকু বলি, বর্তমানে গত সপ্তাহে যেই জিনিসটা আমাদের এদেশের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, পরিচিত হয়েছে, বিনা পয়সায় কিডনি স্থাপনকারী গরিবের ডাক্তার নামে পরিচিত ডাক্তার কামরুল হাসান সাহেব। ডাক্তার কামরুল হাসান সাহেব একজন মানুষের কিডনি স্থাপন করা বিনা পয়সায়, কল্পনা করা যায় লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়। এশিয়া মহাদেশের ভিতরে সেরা 10 জন ডাক্তারের একজন কামরুল হাসান স্যার। কত ভালো মানুষ, কত অমায়িক মানুষ, কতটা সৎ, কতটা নির্ভীক, এদেশ প্রেম তার মাঝে আছে। সে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের সেবা করতেছে। বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার খবর মতে প্রায় 2000 মানুষের কিডনি স্থাপন করছে তিনি। প্রায় 2000 মানুষের কিডনি স্থাপন করছে তিনি। যারা ওইখানে চিকিৎসার জন্য যায় তাদের খানা দানার ব্যবস্থা তিনি করেন। গরিবের ডাক্তার নামে পরিচিত। ইমন নামে, মঈন নামে একজন বর্তমান সরকার যারা আছেন এদের সাপোর্টার, এ দলের পরিচয় দিয়ে ওনার কাছে যে চাঁদা দাবি করছেন। চাঁদাটা কোন পর্যায়ে? এই হাসপাতালের জন্য যত ধরনের খানা দানা কিনতে হয় সে দিবে, এটা অন্য কারো কাছ থেকে নিতে পারবে না। সে যেই মূল্য ধরবে এই মূল্যই থাকবে। হাসপাতালের স্টাফদেরকে সে মারধর করতেছে। ডক্টর কামরুল হাসান স্যার প্রশাসনকে একাধিকবার জানিয়েছে, অনেকবার জানিয়েছে। উনি লাইভে এসে বক্তব্য দিয়েছে সাংবাদিকদের সামনে, বলতেছে উনি তো যে মঈন খান, মঈন ইসলাম, মঈন নামে যে ব্যক্তি, মোটা সোটা উঁচা লম্বা, ভিডিওর মধ্যে যা দেখা গেল, ডক্টর কামরুল হাসান স্যারের বক্তব্য হলো উনাদেরকে তো আমরা ভয় পাই, কারণ ওনাদের সাথে মোকাবেলা করা আমাদের সম্ভব না। কিন্তু আমার দুঃখ হয় প্রশাসনের লোক তাদেরকে ভয় পাই কেন? আমরা আবার ভয় পাইতে পারি সন্ত্রাসী চাঁদাবাজ হয় টাকা নেবে, আর যদি টাকা না দেয় তাহলে আমাদের ঝানের উপর আঘাত করবে, প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, স্বাভাবিক গতিতে আমরা চলতে পারবো না। ওনার বক্তব্য ছিল আমরা ভয় পাই, ঠিক আছে, কিন্তু প্রশাসন লোক তাদেরকে কেন ভয় পাই, এদেরকে কেন ঠিক করতে পারে না? যাই হোক, সর্বশেষ অনেক ভাইরাল হওয়ার কারণে, সমাজে এটা আলোচনায় চলে আসার কারণে ওই সরকারি দলের লোকেরা যাইয়া ওনাকে সান্ত্বনা দিয়েছে। পরিশেষে প্রশাসন একে গ্রেফতার করেছে। ফলাফল কি দাঁড়াবে? ওই যে দেখবেন কারাগারে যাওয়ার পরে জামাই আদরে থাকবে। একজন সন্ত্রাসী চাঁদাবাজ, একজন দেশপ্রেমিক নির্ভীক সৎ ডাক্তারের যে হুমকি দিয়েছিল, সে আরো নিরাপত্তাহীনতায় থাকবে। 6 মাস 1 বছর কারাগারের মধ্যে জামাই আদরে থাকবে, আবার সে জেলখানা থেকে বের হয়ে আসবে, নতুন করে চাঁদাবাজ করবে। এদেশের মধ্যে চিহ্নিত, প্রসিদ্ধ, সবার সামনে পরিচিত চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। চাঁদাবাজির কারণে প্রকাশ্য তার কোনো বিচার হয়েছে এদেশের নজির নেই। যে কারণে আবার চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি হতে থাকবে। মোহতারাম হাজিরিন, এই জায়গা থেকে যদি আমাদের সমাজকে মুক্তি দিতে হয়, একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে একেবারে বড় পর্যন্ত এই সমাজকে যদি চাঁদাবাজ মুক্ত করতে হয়, তাহলে কওমি মাদ্রাসা শিক্ষার কোনো ব্যবস্থা নেই, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। যতদিন পর্যন্ত দ্বীনি শিক্ষা সর্বস্তরে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়বে, ততদিন পর্যন্ত আমাদের এদেশ থেকে চাঁদাবাজ আর সন্ত্রাস বন্ধ হবে না। মুহতারাম হাজিরিন, এরপরে যে বিষয়টা খুব মারাত্মক একটি বিষয়, সেটা হলো যে আজকে শুক্রবারও ঘোষণা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ওই জাদুঘরের পাশে শাহবাগ চত্বরের এখানে সমকামিতাদের আজকেও জমায়েত হবে। ডক্টর ইউনূসের জমানা থেকেই সে এদেশের জন্য কি করে গেছে এটা আপনারা জানেন। তবে তার একটা মতাদর্শ এটাও ছিল যে LGBT সমকামী, ট্রান্সজেন্ডার পরিবর্তন করা, লিঙ্গ পরিবর্তন করে
আমাদের সমাজের যে একটা বিশৃঙ্খলা লাগিয়েছে, যেটা বিগত সরকারের সময় থেকে কিছুটা শুরু হয়েছিল, এই কেয়ারটেকার সরকারে এটা আরেকটু ব্যাপকতা পেয়েছে, আর এখন এমন এক ভয়ানক আকার ধারণ করেছে। এই জায়গা থেকে যদি আমাদের সমাজকে বাঁচানো না যায়, আগামী প্রজন্ম যে কি অন্ধকার জগতে চলে যাবে এটা কেউ কল্পনা করতে পারতেছে না। আমি গতকালকে রাত্রে খুব ব্যস্ত ছিলাম, তারপরে সামান্য একটু ভিডিও শোনার সুযোগ পেয়েছি। আজকে সকালে একটু সুযোগ পেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা গত শুক্রবার দিন ওই শাহবাগ চত্বরে যেই সমকামীরা একত্রিত হয়, তাদের মিলন মেলা হয়, ওই জায়গা থেকে তাদেরকে সরে যেতে বলছিল। কেন? শুক্রবার কেন্দ্রিক অনেক সাধারণ মানুষরা ঢাকা জাদুঘর পরিদর্শন করতে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো সম্ভ্রান্ত ভালো ফ্যামিলির ছেলেরা লেখাপড়া করে, গণজমায়েত মানুষের আনাচারা হয়, ওই জায়গার মধ্যে এই সমকামীরা একত্রিত হয়, একেবারে নোংরা আকার আঙ্গিতে অঙ্গি ভঙ্গি করে, যা মানুষের চলাফেরার ক্ষেত্রে চরমভাবে বিঘ্ন ঘটে। রুচিশীল মানুষ এদেরকে সহ্যই করতে পারে না, দেখতেই পারে না। এদেরকে সরানোর জন্য তারা সামান্য একটু চেষ্টা করেছে, এটা নিয়ে তৃতীয় আরেকটা পক্ষ মাঝখানে এসে মারামারি লাগিয়ে দিয়েছে। যারা সরাইতে গেছে এদের উপর মামলা হয়েছে। এখন এই আজকেও তারা সমবেত হবে, এটা কিভাবে কি করা যায় এই জন্য সাংবাদিক সম্মেলন করছে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের এই চিত্রটা কতটা ভয়ানক হয়েছে আপনি মনে করেন তো। শুধু একবার ভাবেন তো, আপনার একটা ছেলেকে আদর যত্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছেন, ওইখানে পড়ার পরে 6 মাস 1 বছর পরে যখন বাড়িতে আসছে, আয়সা সে সুন্দর করে মেকআপ করে বাড়িতে আসছে, কানের মধ্যে একটা দুল পরে চলে আসছে, একটা ওড়না পরে আপনার সামনে দাঁড়িয়েছে। আপনি একজন বাবা হিসেবে তখন কি করবেন? আপনি একজন বাবা হিসাবে এটা কিভাবে সহ্য করবেন? মানে কখনোই তো ছেলে মেয়ে হোক, মেয়ে ছেলে হোক, কোনো গার্জিয়ান কোনো বাবা কোনোদিনে মেনে নিতে পারে না। এরপরেও মেয়ে যদি কোনো কারণে ছেলের বেশ ধারণ করে, আমাদের সমাজে অনেক আগের থেকে এটা চলতেছে, ছেলেরা টি শার্ট পরে, মেয়েরা টি শার্ট পরে, মেয়েরা জিন্সের প্যান্ট পরে, মেয়েরা ছেলেদের মতো চুল কাটে, মেয়েরা ওড়না ব্যবহার করে না, নর্মালি গেঞ্জি পরে বাহিরে চলে যাইতেছে। এই নর্মাল চিত্রটা আমাদের সামনে আগেই ছিল, কিন্তু একটা ছেলে মেয়ে সাজে এই চিত্রটা তেমন ছিল না, ঠিক কিনা বলুন? কারণ একটা গাইরত, আত্মমর্যাদা, ব্যক্তিত্ববোধ বলতে একটা কথা আছে। আমি পুরুষ, আমি আমার পুরুষত্ববোধ আছে, আমি পুরুষের মতো থাকবো। পুরুষ কখনো মেয়েদের আকার ধারণ করে না। আমাদের সমাজের মধ্যে এখনো যদি সাধারণ একটা মানুষকে কেউ বলে মাইজ্ঞা, তাহলে কিন্তু এটা সহ্য হয় না। অন্য গালিগালাজ করুক, এটা মানতে পারে না। একটা পুরুষকে কেউ মাইজ্ঞা বলবে, এটা সহ্য করতে পারে না। আমাদের এদেশের কত পরিমাণ, কত পার্সেন্ট যুব সমাজ ছেলেরা বেশিরভাগ শিক্ষিতরা, এই যে ছেলে মেয়ে ধারণ করতেছে, বেশিরভাগ হলো বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এর শিক্ষার্থীরা, তারা এরকম ভাবে ছেলেরা মেয়ের আকার ধারণ করতেছে। কতটা জঘন্য! সর্বপ্রথম হলো এটা তো হারাম। ছেলে মেয়েদের পোশাক পরা, মেয়ে ছেলেদের বেশ ধারণ করা, পোশাক পরিচ্ছদ শরীয়তে সম্পূর্ণ হারাম। দ্বিতীয় নম্বর হলো যে ছেলে এবং মেয়ে, মেয়ে মেয়ে, ছেলে ছেলে, এরা যখন লিঙ্গ পরিবর্তন করে, মনে করেন ছেলে মেয়ে সাজছে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে ভিডিওগুলো আছে, আমি কয়েকটা ভিডিও দেখেছি। কোন জায়গায় যেন আপনার এক মেয়ে আরেক মেয়ের সাথে সম্পর্ক করছে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। সামাজিকভাবে 10-20 জন বসছে, বৈশা যেই মেয়েটা ছেলে সাজছে ও দূর থেকে আসছে, আর যে মেয়েটা মেয়ের মতোই ছেলেকে ভালোবাসছে ওর বাড়িতে আসছে, সমাজের লোকজন তাকে নিয়ে বসছে, বুঝাইয়া বলছে, আচ্ছা বলো তো যে আমাদের সমাজের মধ্যে বিবাহর ধারাটা অব্যাহত কেন? স্বাভাবিক মতে এটা হলো মানুষের বংশ পরিক্রমা, বংশ ধারাটাকে অব্যাহত রাখার জন্য, দাম্পত্য জীবন, নারী এবং পুরুষ তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য বিবাহ সাদীর একটা তরিকা ইসলামের মধ্যে আছে, এবং এটা চলে আসতেছে। যতদিন স্বাভাবিক মতে এটা থাকবে, ততদিন এই সমাজের শান্তি নিরাপত্তা থাকবে। এখন ওই ছেলেরা বলতেছে, আমরা ওই ছেলে মেয়ে বলতেছে আমরা এত কথা বুঝি না। কোনোভাবেই তাদেরকে বোঝানো যায়নি
যে তোমরা মেয়ে মেয়ে একজন আরেকজনকে বিবাহ করতে পারো না, কোনোভাবেই তোমরা পারো না। বুঝানোর পরে যে মেয়েটা ছেলে সেজে দূর থেকে এসেছিল ওকে বুঝাইছে, ও চলে যাইতেছে। যে মেয়েটা মেয়ে হিসাবে তার পরিবারের কাছে ছিল, যখন ছেলেটা চলে যাইতেছে পরিবারের সকল থেকে হাত ছুটিয়ে দৌড় দিছে তার সাথে চলে যাবে। তখন সবাই উত্তম মাধ্যম কিছু দিয়ে ঘরের মধ্যে আটকে রেখেছে। তখন তারা আটকে রাখবে। সমাজের অবস্থাটা কোন জায়গায় গেলে এমন হতে পারে? আমাদের এই দেশের মধ্যেও আমি গত কিছুদিন আগে, গত বছর সম্বন্ধে শুনেছিলাম, এই ঘাড়োপাড়া ওই এরিয়ার মধ্যে সমকামীদের একটা মিলন মেলা আছে। এই আমাদের এই জুনের মধ্যে বিশাল একটা নেটওয়ার্ক আছে, সমকামীদের বিশাল একটা নেটওয়ার্ক আছে। যে যে সমকামী হয় তাদের একটা গ্রুপ হয় এবং এরা পরস্পর একজন আরেকজনের সাথে সাক্ষাতের জন্য সামান্য একটা মেসেজ দেওয়ার সাথে সাথে সব একত্রিত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে এই যে করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এই জায়গা থেকে যদি আমাদের সমাজকে মুক্তি দিতে হয়, কওমি শিক্ষার কোনো বিকল্প নেই, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। যদি আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় দিতে পারি তাহলে হয়তো বা আমাদের সমাজকে এই জায়গা থেকে মুক্ত করতে পারবো। প্রিয় হাজিরিন, নারীদের নিরাপদ জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হলে আমাদের কওমি শিক্ষার কোনো বিকল্প নেই। গত সপ্তাহের আলোচিত খবর, ফেসবুক আর পত্রপত্রিকা পড়লে তো এই খবরগুলো আসে, না বলে আমরা পারি না। মানে ওই মেয়ের কথাটা মুখে নিতে লজ্জা লাগে, কারণ ও তো একটা নষ্টা মেয়ে, না হয় এমনটা হতে পারে না। লুবাবা নামে এক মেয়ে, ছোট, সে বিয়ে করে ফেলছে, কি বলে সাংস্কৃতিক জগতের পরিচিত একটা মুখ সে। যাই হোক, সে বিয়ে করে ফেলেছে। এখন অন্যান্য সুশীল সমাজের লোকেরা তাদের মাথা খারাপ হয়ে গেছে, এটা বাল্য বিবাহ হয়েছে। বাল্য বিবাহ হয়েছে এই লুবাবা নামের এই মেয়ে কেন, কি সেমনি লুবা না কি যেন বিয়ে করলো, এটা নিয়ে সবার মাথা ব্যথা হয়ে গেছে। কিন্তু এই মেয়েটা যদি অবৈধভাবে কারো একজনের সাথে মেলামেশা করে, এটার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। শিশু দর্শন, শিশু কিশোর এরা দর্শনের শিকার হতে পারে, অবৈধভাবে একজন আরেকজনের সাথে মেলামেশা করতে পারে, এটা নিয়ে কোনো এই সমাজের লোকদের মাথা ব্যথা নেই। বিয়ে করেছে কেন, এটা নিয়ে মাথা ব্যথা আছে। মুহতারাম হাজিরিন, শরীয়তের বিধান 17 বছর, 18 বছর অথবা 16 বছর, এটা কোনো বাধা দেওয়া নাই। শরীয়তের বিধান হলো বালেগা হওয়ার পরে ছেলে বালেগ হবে, মেয়ে বালেগা হবে, এরপরে পরস্পর একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই জন্য 18 বছর হওয়া শর্ত নয়। মুহতারাম হাজিরিন, এই চিত্র থেকে আমাদের সমাজকে বাঁচাতে হলে আপনারা, আমাদের এদেশে কওমি শিক্ষার কোনো বিকল্প নেই, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। গতকালকে সম্ভবত কি এহসানুল হক মিলন নাম বর্তমানে শিক্ষামন্ত্রী, মিলন সাহেব উনি বলতেছে যে না, কওমি মাদ্রাসা মানে স্কুলের মধ্যেও আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে। বিগত সরকার এই কারিকুলাম ঠিক করে গেছে, এই সরকার এটাকে সাপোর্ট করতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আগেই গানের শিক্ষক নিয়োগ দিতেছে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আগেই তাদের গানের শিক্ষক নিয়োগ দেওয়া প্রায় কমপ্লিট করে ফেলছে। গানের শিক্ষক নিয়োগ দেওয়া ভালো কথা, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরে ফলটা কি পাইবা? ফল পাইবা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জান্নাত নামের এক ছাত্রী, তার আরেকজন গিটার শেখার জন্য তার এক উস্তাদের কাছে গেছে, সম্পর্ক হয়েছে, অবৈধ মেলামেশা হয়েছে। এখন ওই যে গিটারের উস্তাদ যিনি গান বাজনা শিখাইতেন, গিটার বাজে শিখাইতেন, এখন আর তাকে বিয়ে করবে না। এখন সে সাংবাদিক সম্মেলন করে সারা দেশের মানুষের সামনে কথা বলে সে তাকে দর্শন করেছে। একবার এই চিন্তা করে না, আমি আমার দর্শনের কথাটা আমি সমাজের মানুষকে জানাই কি করে? আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকেও যদি ওরকম গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় আর ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া না হয়, তাহলে মনে রাখবেন, আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার সন্তান যাদেরকেই স্কুল কলেজের মধ্যে দিয়েছেন পড়ার জন্য, গানের শিক্ষক যখন গিটার বাজিয়ে শিখাবে, সাথে সাথে তাকে ওই পর্যায়ে নিয়ে যাবে যেমন জান্নাতের অবস্থা হয়েছে। আর যদি আপনার সন্তানের চরিত্র ভালো থাকুক এটা চান, তাহলে আন্দোলন মানে কি করবেন? আরে যারা আছে এরা কি বুঝে না? সর্বস্তরে আওয়াজ তুলতে হবে। আমাদের এদেশের একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সকল ক্লাসের জন্য, সকল প্রতিষ্ঠানের জন্য কওমি মাদ্রাসা থেকে পড়ুয়া
ফারেক হওয়া, এরকম দ্বীনি শিক্ষার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান রাখে এমন ব্যক্তিদেরকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। যদি এটা করা হয় তাহলে হয়তো বা কিছুটা আমাদের এই সমাজ রক্ষা পাবে। মুহতারাম হাজিরিন, ওই মিলন সাহেব বলতেছিলেন যে সহি কোরআন শিক্ষার লোকের বড় অভাব আছে। কিছুটা প্রস্তাব দিয়েছে যে আলিয়া মাদ্রাসা থেকে যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে বের হয়, সরকারি সার্টিফিকেট হয় কিন্তু তাদের ওই পরিমাণ দ্বীনি শিক্ষা থাকে না। কওমি মাদ্রাসা থেকে যারা লেখা করে বের হয় আবার তাদের সরকারি সার্টিফিকেট থাকে না। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মুক্তি ছিল। যাই হোক, আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা এই সমাজের মানুষকে বাঁচানোর জন্য যেভাবেই হোক এদেশের মধ্যে মানুষকে বাঁচানোর জন্য তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে। যদি দিতে পারে তাহলে আমাদের এই দেশ রক্ষা হবে, আর না হয় আমাদের এই দেশের উঠতি বছর সন্তান তাদের আর রক্ষা হবে না। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেল। আমাদের এদেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন, ঘুষ, দুর্নীতি, ব্যাংক জালিয়াতি, শেয়ার বাজারের দেশের অর্থ বাহিরে পাচার, এই সব কিছু থেকে যদি আমাদের সমাজকে রক্ষা করতে হয় তাহলে কওমি মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। কওমি মাদ্রাসা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। উপকার কি কি লাভ হবে এখন আর সময় নেই, সময় শেষ। শুধু এতটুকু জেনে রাখুন, আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় শিক্ষা দিবেন, দুনিয়াতে ঠকবেন না, পরকালে ঠেকবেন না। আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করুন, দুনিয়াতে ঠেকবেন না। আপনার এই সন্তানের কারণে সমাজের কোন স্তরে কোনোদিন কারো সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে না, কোনোদিন কারো সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আপনার সন্তান আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমেও দেবে না, আপনার সন্তান আপনার গায়ে হাত তুলবে না, আপনার সন্তান আপনার সামনে কখনো বেয়াদবিমূলক আচরণ করবে না ইনশাআল্লাহ। আর পরকালে ঠকবেন না। পরকালে এই সন্তান আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তানকে কওমি মাদ্রাসা শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান